Welcome to Perfect Mission for online class. Dear student, previous ক্লাসে আমরা ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অবস্থানে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে কত হয়, যে কোনো পয়েন্টে কত হয়, এই রিলেটেড তিনটে কেস আমরা করেছিলাম। আজকে সেই তড়িৎ দ্বিমেরুকে যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয় তবে তার উপর কত টর্ক কাজ করবে সেই ক্যালকুলেশনটা আজকে দেখো, খুব ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে পরীক্ষায় দেই যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর ক্রিয়াশীল টর্কের মান, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক বের করব। সুষম তড়িৎ ক্ষেত্র তোমরা জেনেছো, এর আগের ক্লাসেও বলেছি যে কোনো স্থানে তড়িৎ প্রাবল্যের অভিমুখগুলো যদি একই হয় এবং মান যদি সমান হয় তবে তাকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। এবার সেই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি রেখে দেওয়া হয় তবে তার উপর কত টর্ক কাজ করবে। দেখি যে এইরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে কাজ করছি, তাহলে একই অভিমুখে দেওয়া হয়েছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই এই ডিরেকশনে কাজ করছে। এখন এ বিন্দুতে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান, এই একটা বিন্দু নিলাম, এখানে একটা মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে এরকম একটা বি বিন্দু নিলাম, এখানে প্লাস কিউ আধান। 2l দূরত্বের ব্যবধানে যদি রেখে দেওয়া হয় তবে একটা তড়িৎ দ্বিমেরু গঠন হলো। এবার এই দ্বিমেরুর উপর কত টর্ক কাজ করবে সেটা আমরা ক্যালকুলেশন করব। যেহেতু আমরা দেখেছি যে এখানে মাইনাস চার্জ থেকে দ্বিমেরু ভ্রামকের একটা ভেক্টর রাশি যার অভিমুখ এ থেকে বি এর দিকে হবে, মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা এই দিকে বরাবর আমি দেখিয়েছি। এবার মনে করে নিলাম যে এই দ্বিমেরুটি ই প্রাবল্যে ই সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত, এই কোণটা বলছি থিটা। এখন এই দ্বিমেরুটার উপরে কত টর্ক কাজ করবে সেটা আমরা নির্ণয় করব। এখন আমরা জানি এই প্লাস কিউ আধানের উপর সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের একটা বল কিউ ইনটু ই, আমরা জানি বল উপরের দিকে কাজ করবে এবং মাইনাস কিউ আধানের উপরে একটা বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে মাইনাস কিউ ইনটু ই কাজ করবে। এই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল কিন্তু শূন্য। মোট বল F সমান যদি বের করি নেট ফোর্স F নেট, তাহলে প্লাস কিউ ই উপরের ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরে নিই, প্লাস এটা বিপরীত দিকে কাজ করছে মাইনাস কিউ ই, তাহলে নেট ফোর্স কত কাজ করবে? 0। অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দেওয়া হয় তার উপর মোট লব্ধি বল কিন্তু শূন্য। কিন্তু
আমরা জানি এই দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল একটা দ্বন্দ্ব তৈরি করে, যার ফলে বস্তুর মধ্যে একটা না এই দ্বিমেরুটির উপরে একটা টর্ক কাজ করবে। টর্ক আমরা পড়েছিলাম যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব এ দুইয়ের সমন্বয়ে গঠিত ভেক্টর রাশিটি বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকেই বলা হয় টর্ক, আমরা দেখেছিলাম। তো এখন দেখলাম নেট বল শূন্য, কিন্তু এর উপর কত টর্ক কাজ করবে। টর্ককে এই যে এই নোটেশনটা দ্বারা প্রকাশ করা হয় টাও। টর্ক সমান হচ্ছে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে কোনো একটি বল, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে কোনো একটি বল ইনটু বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। বল দুটির ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা লম্ব দূরত্ব নেওয়া হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক সমান তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে কোনো একটি বল ইনটু বল দুটির ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। তাহলে এই প্লাস কিউই বলটা উপরের দিকে কাজ করছে, মাইনাস কিউই এই দিকে কাজ করছে। তাহলে এদের ক্রিয়ারেখা এই বরাবর আর এই বরাবর, তাহলে এদের মধ্যে একটা ডিসটেন্স নিতে হবে। এটা যদি এবি হয়, এবি এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা তৈরি হয় এটা, তাহলে এটাও যদি সমান্তরাল ধরে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটাও কত তৈরি হবে বলো তো? থিটা তৈরি হবে। কেন? অনুরূপ কোণ হিসাবে। অনুরূপ কোণ হিসাবে যদি দিই, কিংবা এখানে যদি দিই, এখানে যদি দিই, এইটা যদি থিটা হয়, এটা যদি এইখানে দেখো এটা আর এটা সমান্তরাল, এটা তাদের মধ্যে ছেদক, তাহলে এই কোণটাও কি হবে? থিটা হবে। তাহলে দেখো এখন আমি এইটাকে এবিটাকে দুটো উপাংশে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এটা প্লাস এটা, লম্ব উপাংশে ভাগ করে দিলাম ত্রিভুজ লব, দিস প্লাস দিস ইকুয়াল টু দিস হবে, তাই তো? তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে কোনো একটা বলের মানটা হচ্ছে কিউ ইনটু ই, বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, ক্রিয়ারেখা লম্ব দূরত্বটা কত? সেটা হলো এসি। এবার দেখো কিউ ইনটু ই, কিউই এসি সমান লাগা cos হয়, খাড়া sin হয়। তো এখানে দেখো এটা হচ্ছে লাগা, বিসি হবে, বিসিটা হবে cos, কিন্তু এটা তো খাড়া, তাহলে sin হবে। তাহলে কি হবে এটা যদি টোটাল 2l হয়, তাহলে 2l ইনটু sin অফ থিটা, তাই না? এবারে দেখো যে 2ql, 2ql এটুকু সমান আমরা কি লিখতে পারবো? p। এই যে 2ql একদিকে লিখলাম আর একটা থাকলো e sin থিটা, তাহলে 2ql সমান লিখতে পারবো p ইনটু e sin অফ থিটা। তাহলে ক্রিয়াশীল টর্ক সমান কত হলো? p e sin থিটা। এটা হলো আমাদের জেনারেল এক্সপ্রেশন টর্কের। তাহলে কি করলাম? একদম সিম্পল ভাষায় চিত্রটা দিয়ে দেব, যে মনে করি এ বিন্দুতে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান 2l দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক p সমান 2ql। দ্বিমেরু ভ্রামক যেহেতু একটা ভেক্টর রাশি, যার অভিমুখ হবে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, দ্বিমেরুটিকে একটি ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত অবস্থায় রেখে দেওয়া হলো। অতএব দ্বিমেরুটির ক্ষেত্রে বি বিন্দুতে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউ ই তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কাজ করবে
এবং -q আধানের উপর -q বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে কাজ করবে। অতএব তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বল হলো 0, কিন্তু এই দুটো সমান a এবং b বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী হওয়ায় এরা একটা দ্বন্দ্ব তৈরি করবে, অর্থাৎ দ্বিমেরুটির মধ্যে একটা টর্ক তৈরি করবে। টর্ক সমান আমরা জানি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে কোনো একটা বলের মান ইনটু বল দুটির ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। জাস্ট এই ক্যালকুলেশনটা এইভাবে করে নিতে হবে, তাই তো? খুব সহজভাবে একবার রিডিং পড়বে, আর এই জায়গাগুলো খুব খেয়াল করতে বললাম যে লম্ব দূরত্ব লাগবে। এবার এই এক্সপ্রেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে এটা পেলাম p sin θ, tau equals to pe sin of theta, তাই তো? তার বিভিন্ন কেস আলোচনা করব। দেখো নম্বর 1, এই যে tau সমান pe হবে কখন? যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন sin থিটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তখন টাউ সমান কি হয়ে যাবে? pe। এখন এখান থেকে আমি দ্বিমেরু ভ্রামকের একটা সংজ্ঞা দিয়েছিলাম যে যে কোনো তড়িৎ দ্বিমেরু গঠনকারী যে কোনো একটি আধানের মান এবং তাদের গুণফল এবং তাদের দূরত্বের গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এখানে আমি টাউ সমান পি করে দেব যখন তড়িৎ প্রাবল্য ই সমান 1 হয়ে যায়। এখান থেকেও আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দিতে পারি কি? যে একটি তড়িৎ দ্বিমেরুকে একক সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা হলে তার উপর যে ভ্রামক বা টর্ক কাজ করে তাকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক। কি বললাম? একটি তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা হলে তড়িৎ দ্বিমেরুটির উপর যে পরিমাণ ভ্রামক বা টর্ক কাজ করে তাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এবার এই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল, এটা একটা কেস হলো। এই যে আমরা জানি sin 90 এর মান কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে টাউ, এই টাউ ম্যাক্স কখন হবে? এটা ম্যাক্স যার ভ্যালুটা হচ্ছে pe, যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। 2 নম্বর কেস, যে যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর কিংবা 180 ডিগ্রি, তখন কতটা টর্ক কাজ করছে দেখি। তখন দেখো টাউ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? পি সাইন অফ 0, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে টাউ মিনিমাম সমান কত হয়ে যায়? 0। কখন হয়? যখন তাদের মধ্যে কোনটা হয়, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা মধ্যে কোণ যখন 0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি হয়। এটা বুঝতে পারছো যে যখন এই কোণটাকে কি করতে হবে? 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রি অর্থাৎ এইভাবে আমি যদি এইভাবে রেখে দিই তবে কি হলো? 90 ডিগ্রি কোণ তৈরি হলো, তখন তার উপরে সর্বোচ্চ টর্ক কাজ করবে। কিন্তু এটাকে যদি আমি এইভাবে থিটাকে ছোট করতে করতে এই অভিমুখে রেখে দিই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে অভিমুখে কাজ করছে দ্বিমেরুটাকে যদি সেই অভিমুখে রেখে দেওয়া হয় তবে তার উপর ক্রিয়াশীল টর্ক 0 হবে। দ্বিমেরুটা অ্যাকচুয়ালি এই টর্ক কাজ করার জন্য সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে অ্যালাইন হয়ে যায়, সজ্জিত হওয়ার চেষ্টা করে। এবার আমি দুটো কেস আলোচনা করলাম। এখন তোমাকে বললো হয়তো পি এবং ই এর মধ্যবর্তী কোণ যখন 60 ডিগ্রি তখন কত টর্ক কাজ করবে, কিংবা 30 ডিগ্রি তখন কত টর্ক কাজ করবে, এরকম কোনো প্রবলেম তোমাকে পরীক্ষায় দিতে পারে। এখান থেকে এবার টর্কের যদি ভেক্টর রূপটা যদি নির্ণয় করি, তোমরা খুব করেছিলে ক্লাস 11-এ যে এ এবং বি দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি
তাহলে ম্যাগনিটিউড অফ এ হয় ম্যাগনিটিউড অফ বি হয় সাইন অফ থিটা, সাইন অফ থিটা। এটা ক্রস প্রোডাক্টটা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট, যে মানটা পাওয়া যাবে সেটাও ভেক্টর বলে এখানে একটা ইউনিট ভেক্টর লাগিয়েছিলাম, মনে পড়ে? তো এখন যদি সাইন থিটাকে এইটুকুকে যদি আমি লিখতে চাই, উঠাতে চাই, তাহলে টাওকে আমরা কি লিখতে পারবো? দেখো, অর্থাৎ এই ভেক্টর রূপটা খুব পরীক্ষায় জিজ্ঞেস করে, শর্ট কোশ্চেনে দেয় মাঝে মধ্যে, যে সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, দ্বিমেরু ভ্রামক পি এবং টর্কের মধ্যে ভেক্টর রূপ, ভেক্টর রূপটা যদি লিখি তাহলে টাও সমান হবে পি ক্রস ই। ভেক্টর ফর্মটা হলো পি ক্রস ই। মনে রাখবে পি এবং ই যে প্লেনে থাকবে তাও তার লম্ব প্লেনে থাকবে। এটা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট। এটাই কোশ্চেন কখনো জিজ্ঞেস করতেন, হয়তো বলে দিল যে কোনো একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং টর্কের মধ্যে সমীকরণটি হলো ভেক্টর সমীকরণটি হলো এটা একটা দিল, বি নম্বরে একটা অপশন দিয়ে দিল এইভাবে যে পি ডট ই হবে, এরকম কিছু দিয়ে দিল। সি নম্বরে কিছু একটা অপশন দিয়ে দিল যে টাও সমান হয়তো পি বাই ই হবে না, ডি নম্বরে হয়তো বললো উপরের কোনোটি না। তাহলে রাইট অপশন তোমাকে খুঁজে লিখতে হবে যে টাও সমান পি ক্রস ই। এর ভেক্টর রূপটা যদি আমি চিত্রের আকারে দেখাই তাহলে কেমন দেখাতে পারবো? কেমন দেখাবো? যে এই যে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস রেক্টাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট জেনেছিলাম, এটা যদি y অক্ষ হয়, এটা যদি z অক্ষ হয়, আর এটা যদি x অক্ষ হয়, এরা মিউচুয়ালি কি বলতো পারপেন্ডিকুলার হয়, x টা কি হয় এইভাবে লম্ব প্লেনে আছে। এবার এদের মধ্যে ভেক্টর রূপটা কেমন করে দেখাবো? অর্থাৎ এই বরাবর যদি p ভেক্টরটা কাজ করে, দ্বিমেরু ভ্রামক ভেক্টর, আর এই বরাবর যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ভেক্টরটা কাজ করে, তাহলে z অক্ষ বরাবর কি করবে? টাও ভেক্টরটা কাজ করবে। এই টাও কি করবে? এদের লম্ব প্লেনে কাজ করবে এই অভিমুখে। অর্থাৎ টাও সমান হবে p ক্রস ই। এরা p এবং ই যে প্লেনে থাকবে টাও তার লম্ব প্লেনে থাকবে। এটা হচ্ছে ক্রস প্রোডাক্টে। তাহলে এই হলো, কখনো এখান থেকে কোশ্চেন হয় মাঝে মধ্যে, হয়তো সিম্পল যদি কোশ্চেন করে হয়তো বলে দিল যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো, সহজ কোশ্চেন। এবার এগুলো ছোট ছোট কোশ্চেন, কখন সর্বোচ্চ টর্ক কাজ করবে, কখন সর্বনিম্ন টর্ক কাজ করবে, তাদের মধ্যে ভেক্টর সমীকরণটা কেমন, ভেক্টর রূপটা কেমন, হয়তো বলে দিল এদের মধ্যে কোন যখন এত অ্যাঙ্গেল তখন কত টর্ক কাজ করবে, কিংবা যে কোনো প্রবলেম এখান থেকে দিতে পারে। জায়গাটা ক্লিয়ার করে নিবে। এবার আমরা তড়িৎ দ্বিমেরুর উপরে যে আলোচনা সেটা কমপ্লিট করলাম। অঙ্কগুলো আমরা গাউস থিওরেম করিয়ে অঙ্কগুলো একসঙ্গে করে নেব। এই চ্যাপ্টারে প্রচুর অঙ্ক করতে হবে। অঙ্ক না করলে কখনো কনসেপ্ট ডেভেলপমেন্ট হবে না। অঙ্ক করলে প্রবলেমে পড়বে মানে কি তোমাকে আরো ভালো করে পড়তে হবে, ক্লিয়ার নেই, যার জন্য প্রবলেম করতেই হবে। আজকে হয়তো আমি ছেড়ে দিচ্ছি প্রবলেমগুলো, কিন্তু নেক্সট ক্লাসে আমি আর দুটো ক্লাস থিওরেম লাগবে, গাউস উপপাদ্য আছে, আর গাউস উপপাদ্যের সাহায্যে ফ্লাক্স ক্যালকুলেশন আছে, না ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন আছে, তারপরে আমরা অঙ্ক করব একের পরে। এবার আরেকটা জিনিস এখানে একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক্স। পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক্স। ঠিক, এটা কি জিনিস? এই জায়গাটা খুব ভালো করে দেখো। এই জন্যই দেখতে বলছি ডাইইলেকট্রিক্সটা, যে এই ডাইইলেকট্রিক্স প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে লেজুর লেগে থাকতে পারে। কেন?
যে আমরা দেখেছিলাম ডাইইলেকট্রিক্স, এর আগেও একটু পড়েছিলাম ডাইইলেকট্রিক্স কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। তো আজকেও আমরা ওই জিনিসটা কেন গুরুত্ব দিয়ে দেখব, যে একটা গ্রাজুয়েশনে একটা চ্যাপ্টারই হয় যে ইলেকট্রোস্ট্যাটিক ইন ডাইইলেকট্রিক্স, অর্থাৎ ডাইইলেকট্রিক্সের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্সের আচরণগুলো কেমন হবে, সেরকম একটা আলোচনার একটা চ্যাপ্টারই থাকে। ওই জন্য ডাইইলেকট্রিক্সটাকে গুরুত্বপূর্ণ করে এখানে পড়তে হবে। কেন আমরা নেক্সট চ্যাপ্টার না তৃতীয় চ্যাপ্টার যখন চতুর্থ চ্যাপ্টার যাব ধারকত্ব ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, তখন ডাইইলেকট্রিক্সের প্রচুর প্রবলেম থাকবে। ডাইইলেকট্রিক্সে একটা ভরে দেওয়া হলো, ধারকত্বের কি পরিবর্তন ঘটবে, হয়তো ডাইইলেকট্রিক্সটাকে এইভাবে ভরে দেওয়া হলো, যে কোনো শেপে একটা ডাইইলেকট্রিক্সকে ভরে দেওয়া হলো, ক্যাপাসিটরের কিভাবে পরিবর্তন হবে। ওই জন্য এখানে ভালো করে ডাইইলেকট্রিক্সটা দেখে নেব, যাতে নেক্সট চ্যাপ্টারটা আমাদের পড়তে না ধারকত্ব চ্যাপ্টারটা পড়তে সুবিধা হয়। তাহলে একটু ডাইইলেকট্রিক্স সম্পর্কে আলোচনা করছি। পরাবিদ্যুৎটা কি বলা হচ্ছে, আমরা প্রথমে পদার্থকে দুটো ভাগে মেইনলি ভাগ করেছিলাম, একটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, আর একটা ইনসুলেটর বা অপরিবাহী। তাহলে এই যে অপরিবাহীটা বা অন্তরকেরই অপর নাম হচ্ছে ডাইইলেকট্রিক্স, অর্থাৎ যেসব পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে না, তাদেরকেই বলা হয় পরাবিদ্যুৎ বা অন্তরক বা ডাইইলেকট্রিক বা ইনসুলেটর। এবার এই ডাইইলেকট্রিক্সকে যদি আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে রেখে দিই, তাহলে কিরকম আচরণ করবে এই নিয়ে আলোচনা করব। মনে রাখবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি এই ডাইইলেকট্রিক্সকে রেখে দেওয়া হয়, তাহলে এর পৃষ্ঠতলে আধানের আবিষ্ট আধান সৃষ্টি হয়, কিন্তু এর অভ্যন্তরে কোনো তড়িৎ প্রবাহ কিন্তু সৃষ্টি হয় না, কিন্তু এদের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যায় না। এবার পরাবিদ্যুতের শ্রেণী বিভাগ, টাইপস অফ ক্লাসিফিকেশনটা শ্রেণী বিভাগ। পরাবিদ্যুৎকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগের নাম হচ্ছে নন পোলার বা বলবো অমেরুবর্তী পদার্থ, নন পোলার সাবস্টেন্স, নন পোলার সাবস্টেন্স। আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্টেন্স। প্রথমে দেখো অমেরুবর্তী, অ মানে থাকবে না, মেরুবর্তী মানে মেরু হয়ে থাকবে না, নন পোলার পোল হয়ে থাকবে না, অর্থাৎ যেসব পদার্থের ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র অর্থাৎ ইলেকট্রনের সমূহের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র অর্থাৎ প্রোটন সমূহের কেন্দ্র একই বিন্দুতে কোইনসাইড করে থাকে, একই বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে, সেই সমস্ত পদার্থকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। এই সমস্ত পদার্থ বা মলিকুলে মেরু থাকে না বলে এদেরকে অমেরুবর্তী অণু বলা হয়। তারা কারা? যেমন অমেরুবর্তী পদার্থের উদাহরণ যেমন CH4 মিথেন রয়েছে, CO2 কার্বন ডাই অক্সাইড। এদের কি হয়, ধনাত্মক আধান বন্টন কেন্দ্র আর ঋণাত্মক আধান বন্টন কেন্দ্রটা কোইনসাইড হয়। কেমন? এটার ক্ষেত্রে যদি দেখো CO2 কার্বন ডাই অক্সাইড ডবল বন্ডে ও থাকে, এইদিকে ডবল বন্ডে ও থাকে, তাই তো? এবার অক্সিজেন, এখানে যদি দেখে কার্বন ডাই অক্সাইডের কার্বনের একটা ধনাত্মক আধান বন্টনের এই কেন্দ্র রয়েছে ধনাত্মক, আর এই অক্সিজেন আর এই অক্সিজেন এগুলো তো মাইনাস, এদের রেজাল্টেন্টটা হয়তো এই জায়গাতে কাজ করছে, রেজাল্টেন্টটা বলে এই ধনাত্মক আধান বন্টন কেন্দ্র আর ঋণাত্মক আধান বন্টন কেন্দ্রটা যখন কোইনসাইড করে যাবে তখন তাদেরকে বলবো
অমেরুবর্তী পদার্থ। এদের কোনো মেরু হয়ে থাকে না বলে এদেরকে বলা হয় অমেরুবর্তী অণু। এবার মেরুবর্তী পদার্থ কাকে বলবো? যে সমস্ত পদার্থের ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র অর্থাৎ ইলেকট্রন সমূহের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টন কেন্দ্র অর্থাৎ প্রোটন সমূহের কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে না, কিছুটা ব্যবধানে থাকে, তখন তাদেরকে বলবো মেরুবর্তী পদার্থ। এদের বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগেই মেরুবর্তী হয়ে থাকে বলে এদেরকে বলা হয় মেরুবর্তী অণু। কারা তারা? যেমন জল H2O কিংবা অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া, এরা হচ্ছে মেরুবর্তী অণু। জলের ক্ষেত্রে যদি আমি দেখি যে জল তোমরা জানো ভি শেপ হয়, যে অক্সিজেন এখানে হয়তো এর ঋণাত্মক আধান বন্টন কেন্দ্রটা এখানে আছে, এইভাবে একটা হাইড্রোজেন মলিকিউল রয়েছে না, হাইড্রোজেন অণু, আর এখানে হাইড্রোজেন অ্যাটম, আর এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, এর একটা পজিটিভ চার্জ আর এর একটা পজিটিভ চার্জ রয়েছে। এদের দুজনের নেটটা কি হয়তো এরকম বরাবর এই জায়গাতে কাজ করলো বলে এই যে ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র আর ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র একটা পার্মানেন্ট ডিসটেন্স তৈরি আছে, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে বলে এদেরকে বলবো আমি মেরুবর্তী অণু। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে এদের ডাইপোল মোমেন্ট চার্জ রয়েছে, কিন্তু এদের মধ্যবর্তী ডিসটেন্সটা 2l এর মানটা 0 হয় বলে এদের নির্দিষ্ট কোনো ডাইপোল মোমেন্ট, পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট থাকে না বলে অমেরুবর্তী পদার্থগুলোকে বলা হয় অমেরুবর্তী অণু। কিন্তু এদের ক্ষেত্রে একটা পার্মানেন্ট বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে কি হয়, কিউ ইনটু এদের মধ্যে একটা সেপারেশন থাকে বলে এদের একটা ডাইপোল মোমেন্টটা কখনো কিন্তু 0 হয় না এই অবস্থায়, বলে সিঙ্গেল একটা মলিকিউলকে যদি রেখে দেওয়া হয় বলে এদেরকে বলা হয় মেরুবর্তী অণু। তাহলে অমেরুবর্তী অণু হয়তো সহজ কোশ্চেন হলে পরীক্ষায় জিজ্ঞেস করে নিতে পারে, একটা অমেরুবর্তী পদার্থের উদাহরণ হলো, হয়তো বিভিন্ন অপশন দিলে তোমাকে চয়েস করে লিখতে বললো। কিংবা সাধারণ অবস্থায় মেরুবর্তী অণু গুলো দ্বিমেরু ভ্রামক থাকে না, কেননা যে মেরুবর্তী অণুগুলোর এই যে কোন একটা অণুর ধনাত্মক ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র এখানে আছে, ধনাত্মক আধান বন্টন কেন্দ্র এখানে আছে, অপর একটা অণু হয়তো এইভাবে রয়েছে, এখানে ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র এখানে ধনাত্মক আধান বন্টন কেন্দ্র, অপর একটা অণু হয়তো এখানে ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র এখানে ধনাত্মক আধান বন্টন কেন্দ্র। তাহলে মেরুবর্তী অণু বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে, বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে অমেরুবর্তী না মেরুবর্তী অণুরও ডাইপোল মোমেন্ট গুলো কি হয়, দ্বিমেরু ভ্রামক। এই অণুটার ক্ষেত্রে হয়তো এই দিক থেকে এই দিকে, এই অণুটার ক্ষেত্রে এই দিক থেকে এই দিকে, এই অণুটার ক্ষেত্রে এই দিক থেকে এই দিকে, বলে নেট ডাইপোল মোমেন্টটা কি হয়, 0 হয়, অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকে না। কিন্তু এই মেরুবর্তী অণুকে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রেখে দেওয়া হয় তবে কি ঘটবে, যে এই চিত্রটা দেখো, তাহলে মেরুবর্তী অণু বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে, বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে কি হবে, এখন যদি এখানে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি পাঠানো হয়, উপস্থিতিতে রাখা হয়, তাহলে ঋণাত্মক আধানগুলো কি হবে, ইলেকট্রিক ফিল্ডের লেফট এই সাইডটাতে কি হবে, এটা পজিটিভ থেকে এটা যদি নেগেটিভ সাইড হয় তাহলে ঋণাত্মকগুলো কি হবে এই পজিটিভ ফিল্ড
এর দিকে আকর্ষিত হবে এবং ধনাত্মক গুলো কি হবে বিকর্ষিত হবে। বলে এদের এখন কিন্তু ডাইপোল মোমেন্টটা কিন্তু জিরো হবে না, কিন্তু তবে এই কথা তার মানে এখন একটা নির্দিষ্ট লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকবে। কখন? যখন বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে, কিন্তু অনুপস্থিতিতে নির্দিষ্ট কোনো ভ্রামক দ্বিমেরু ভ্রামক থাকবে না। ওই জন্য মনে রাখবে তোমরা যে কোটেশন আকারে মনে রাখবে যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে মেরুবর্তী এবং অমেরুবর্তী উভয় প্রকার অণু একই রকম আচরণ করে। মনে থাকবে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে। এইবার আমরা দেখব যে পোলারাইজেশনটা কি, ইলেকট্রিক পোলারাইজেশন বা পরাবৈদ্যুতিক ইন ডাইইলেকট্রিক্স, অর্থাৎ পরাবিদ্যুতের মেরুবর্তীটা। বিদ্যুতের মেরুবর্তীতা, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক্স, পরাবৈদ্যুতের মেরুবর্তীতা। প্রথমে আমরা পরিবাহী পদার্থের আচরণটা একটু দেখি তো, যে কোনো একটা পরিবাহী পদার্থ যদি হয়, এরকম একটা পরিবাহী পদার্থ কে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে উপস্থিতিতে রাখা হয় তবে কেমন আচরণ করবে। যদি পদার্থটা পরিবাহী পদার্থ এরকম হয় তবে ঋণাত্মক চার্জগুলো কি হবে, ধনাত্মক দিকে আকর্ষিত হবে এবং ধনাত্মক গুলো এর দ্বারা বিকর্ষিত হয়ে ঋণাত্মকের দিকে চলে যাবে। বলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে ডিরেকশন রয়েছে ধরে না ইলেকট্রিক ফিল্ডে, তাহলে এই অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে কাজ করছে, কিন্তু এগুলো প্লাস। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় আমরা বলেছি বেশি আধান থেকে কম আধানের দিকে, কিন্তু পরিবাহিতার অভ্যন্তরে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই অভিমুখে পোলারাইজেশনের জন্য। তখন নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ই নেট সমান ই অরিজিনাল মাইনাস ই পোলারাইজেশনের জন্য এই ভ্যালুটা কত হবে, 0 হবে। অর্থাৎ কোন একটা পরিবাহী পদার্থকে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রাখা হয় তবে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, 0 হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পরিবাহী পদার্থের অভ্যন্তরে 0 হয়। এটা খুব আমাদের কনসেপ্টে অনেকগুলো প্রবলেম যখন করব তখন কনসেপচুয়াল জায়গা কনসেপ্টের জন্য কাজে লাগবে, যে পরিবাহীর অভ্যন্তরে কোনো লব্ধি তড়িৎ প্রাবল্য থাকে না, যাতে মনে থাকে। এবার ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে ডাইইলেকট্রিক্সকে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রেখে দেওয়া হয় তবে কেমন আচরণ করবে দেখবো, তাই তো। ডাইইলেকট্রিক্সকে এমনি যদি অনুপস্থিতিতে আমরা জানি যে এটা ডাইইলেকট্রিক্সের একটা ধনাত্মক আধান বন্টন কেন্দ্র আর ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র, কিভাবে কোইনসাইড করবে, কোইনসাইড করলো প্লাস মাইনাস এইভাবে কোইনসাইড করছে। যখন এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন 0, ই অরিজিনাল যখন ইও যখন 0, কিন্তু এখন যদি এই ডাইইলেকট্রিক্সকে পরাবৈদ্যুতকে যদি ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয় তবে কি ঘটবে, যে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা ডাইইলেকট্রিক্সকে যদি রেখে দেওয়া হয় তাহলে এই অণুগুলো কি হবে, তার চিত্র এগুলো আঁকবে তোমরা, না আঁকলে কিন্তু ক্লিয়ার হবে না। এই যে কোইনসাইড করেছিল এই যে ঋণাত্মক আধান বন্টন কেন্দ্র আর ধনাত্মক আধান বন্টন কেন্দ্র, এটা কি হবে, এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড এইভাবে অ্যাপ্লাই করা হয়, এটা পজিটিভ ডিরেকশন, পজিটিভ এইভাবে যদি অ্যাপ্লাই করা হয় তবে কি হবে, যে ঋণাত্মক আধানগুলো কি হবে এই দিক ধনাত্মক দ্বারা কি হবে আকর্ষিত হবে, এইদিকে ধনাত্মকটা চলে আসবে, ঋণাত্মকটা কি না ভুল বললাম সরি, এটা কি হয়ে যাবে, ঋণাত্মক আধানগুলো আকর্ষিত হবে এইভাবে আর ধনাত্মক আধানগুলো কি হবে ফিল্ড দ্বারা বিকর্ষিত হবে, ওই অভিমুখে একটা ফোর্স অনুভব করবে। এটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ নেগেটিভ, এই প্রান্তগুলোতে কি হয়ে যাবে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ।
তাহলে এখানে একটা এখন কি ইলেকট্রিক ফিল্ড তৈরি এই অভিমুখে কাজ করছে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে। এবার এগুলো ভেতরে পরাবিদ্যুতের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করবে পোলারাইজেশনের জন্য বলে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে এই ডাইইলেকট্রিক্সের ই নেটটা কত হবে, নেট ইলেকট্রিক ফিল্ডটা মনে রাখবে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড মাইনাস পোলারাইজেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড। এটা কিন্তু কখনো ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে জিরো হবে না। পরিবাহীর ক্ষেত্রে জিরো হয়ে যাবে কিন্তু ডাইইলেকট্রিক্সের ক্ষেত্রে এটা কখনো জিরো হবে না। ওই জন্য মনে রাখবে যে কোন একটা ডাইইলেকট্রিক্সকে যদি আমরা বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রে রেখে দেওয়া হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যায়, কমে যায়। এই ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার জন্য বিভিন্ন ঘটনার উপরে এর প্রভাব বিস্তার করবে, ওগুলো আমরা দেখব। এবার এখানে মাঝে মধ্যে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে তড়িৎ মেরুবর্তিতা বা ইলেকট্রিক পোলারাইজেশন কি, অর্থাৎ বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা পদার্থগুলির নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হওয়ার ঘটনাকেই বলা হয় তড়িৎ মেরুবর্তিতা বা ইলেকট্রিক পোলারাইজেশন। তাহলে এই ইলেকট্রিক পোলারাইজেশনে জন্য তাহলে এদের একটা আচরণটা এরকম হলো, যে কোনো ক্ষেত্রে এরকম একটা পদার্থ নিয়েছি, এইদিকে পজিটিভ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই অভিমুখী, ধরে নাও এইদিকে কি ঋণাত্মক, তার মানে এখানে কি হবে পজিটিভ চার্জ গুলো কি হচ্ছে বন্ধন ডাইইলেকট্রিক্স এর কি হচ্ছে, যে কোনো একটা ডাইইলেকট্রিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাহলে যে ঋণাত্মক আধানগুলো আকর্ষিত হচ্ছে আর ধনাত্মক আধানগুলো এই ফিল্ড দ্বারা বিকর্ষিত হচ্ছে বলে এর অভ্যন্তরে একটা পোলারাইজেশনের জন্য ইপি কাজ করছে আর এটা একটা অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড কাজ করছে বলে এটা এই অভিমুখে এই ডিরেকশনে কাজ করছে অরিজিনাল, আর পোলারাইজেশনের জন্য তার বিপরীত অপোজিট ডিরেকশনে কাজ করছে বলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ডাইইলেকট্রিক্সে কমে যাবে। কোথায়, যখন বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রে রাখা হবে। এগুলোর অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা যখন ধারকত্ব করব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হয়তো না, ধারকের ধারকত্ব সমান q বাই v, আবার q সমান কি চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি ইনটু এরিয়া, v সমান হচ্ছে e ইনটু d। এবার এই যে ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় তাহলে ধারকত্ব কি হবে, বেড়ে যাবে। এটাকে এখানে আবার রিপ্রেজেন্টেশন করে একটা ফর্ম আসবে যে k এপসাইলন নট আলফা বাই d। এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বাড়বে, k কে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ধারকত্ব তত বাড়বে। এগুলো বিভিন্ন ধারকত্ব যখন করব বিভিন্ন প্রবলেমের সঙ্গে এগুলো জড়িয়ে দেয়। হয়তো বলে দিল যে এমনি বায়ুতে কোন একটা ধারকের ক্যাপাসিটরের ধারকত্ব এত, তার অভ্যন্তরে হয়তো বলে দিল যে মাইকা কিংবা অভ্রের এত পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন এ প্রবেশ করিয়ে দিল, ধারকত্বের কি পরিবর্তন হবে, কিংবা আগের কিংবা এখনকার ধারকত্বের রেশিও নির্ণয় করতে বললো। এইরকম প্রবলেম তোমাদের ধারকত্বে যে কোনো চ্যাপ্টারের সঙ্গে এই ডাইইলেকট্রিকটা কি হয়, জড়িয়ে থাকে। ওই জন্য গ্র্যাজুয়েশন একটা চ্যাপ্টারের নাম হয় ডাইইলেকট্রিক না ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক্স, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের এমনি একটা আচরণ রয়েছে, এবার ডাইইলেকট্রিক্সের অভ্যন্তরে ওরা কিরকম আচরণ করবে সে সংক্রান্ত একটা আলোচনা রয়েছে। তো এই ডাইইলেকট্রিক্সের তাহলে আমি বললাম যে ডাইইলেকট্রিক্স অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রনের মধ্যে থাকে না বলে এর অভ্যন্তরে কোনো কারেন্ট যায় না। বন্টন, আধান বন্টনের অবস্থান অনুযায়ী দুটো ভাগ করলাম, মেরুবর্তী অমেরুবর্তীর সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম। এবার কোথায় মেরুবর্তী কেমন আচরণ করবে, অমেরুবর্তী বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে একই রকম আচরণ করবে, যদি ফিল্ড তৈরি করে দেওয়া হয় তাহলে কে কেমন আচরণ করবে, পরিবাহী কেমন আচরণ করবে, প্রত্যেকে একটু করে সব জিনিসগুলো বলে দিলাম। এই জিনিসগুলো আজকেই তোমরা ভিডিওটা দেখবে আর বইটা সঙ্গে সঙ্গে পড়বে। কোথাও যদি ত্রুটি অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আশা করি যদি আজকেই যদি ভিডিওটা দেখার জিনিসগুলো যদি ক্লিয়ার করার চেষ্টা করো, সেরকম আরো পোলারাইজেশন সম্পর্কে আরো জিনিস রয়েছে। এই যে ইলেকট্রিক পোলারাইজেশনটা কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড হয়। পোলারাইজেশন কিন্তু লেফট সাইড নট কাই ইনটু ই, এই কাইকে বলা হয় ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি।
আবার এই ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট আছে, ডিডিএ ডিনোট করা হয়, সেগুলো গ্রাজুয়েশনে রয়েছে। এখন আমরা ডাইলেকট্রিক সম্পর্কে এই ক্ষুদ্র একটা আলোচনা ছিল যে জায়গাগুলো আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দিন আমাদের গাউস ল দিয়ে, গাউসের উপপাদ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স এই সমস্ত জিনিস আলোচনা করা হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। আজকে এতটুকু পর্যন্তই থাকলো, তোমরা ক্লাসটা দেখে নিবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।